একটি দেশ, গড়ব এ দেশ, গড়ব ডিজিটাল বাংলাদেশ, গড়ব ডিজিটাল বাংলাদেশ। শুধু দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আইসিটি ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় স্মার্ট যোগাযোগ ক্ষেত্রে নৌ পরিবহন। দর্শক, আসুন আমরা দেখি স্মার্ট যোগাযোগ ক্ষেত্রে নৌ পরিবহন দেশের যোগাযোগ ব্যবস্থায় কি ভূমিকা রাখতে সক্ষম। বিশ্বজুড়ে নৌপথ ও আধুনিক নৌযান ঝুঁকিহীন নিরাপদ আনন্দ ভ্রমণের জনপ্রিয় যোগাযোগ ও পরিবহন মাধ্যম। রেলের পরই পণ্য ও যাত্রী পরিবহনে সবচেয়ে কম খরচ হয় নৌপথে। বাংলাদেশে অনেকটা জালের মতো বিস্তৃত নদী ও নৌপথ। ভৌগোলিক সুবিধার কারণে বাংলাদেশে সব নদী নৌপথ হিসাবে ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। দেশে নদ নদীর মোট দৈর্ঘ্য প্রায় 24,000 কিলোমিটার হলেও এখন বর্ষায় মাত্র 6,000 কিলোমিটার এবং শুকনো মৌসুমে প্রায় 4,500 কিলোমিটার নৌযান চলাচল করতে সক্ষম। নৌ পরিবহনের মৌলিক নিরাপত্তা বিধান করে ও ধারণ ক্ষমতার ভিত্তিতে পণ্য ও যাত্রী পরিবহন করে খাতটিকে বিকাশমান রাখা খুবই গুরুত্বপূর্ণ। নৌপথ শুধু যে সস্তা নিরাপদ যাতায়াতের জন্য দরকার তা শুধু নয়, নৌপথ ঠিক থাকলে নদীর নাব্যতা ঠিক থাকে, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের নদীগুলোতে নাব্যতা এবং সারা বছর নৌপথ সচল থাকলে তা আঞ্চলিক যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আমরা ঢাকা থাকি, সারাদিন গাড়ি ঘোরাতে থাকি। এখন লঞ্চে যাওয়ার একটা মজা অন্যরকম, ঠিক আছে? গাড়ির সাত গাড়িতে, লঞ্চে লঞ্চে। অনলাইনে টিকিট করেছেন আপনি? আমাদের অনলাইনে হয়ে গেছে। আচ্ছা, ফোন করার সাথে সাথে ওই টিকিট আমার কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, যে আপনার এত নম্বর কেবিন। বাসে গেলে হয়তো জেগে জেগে যাইতে হবে, লঞ্চে গেলে কেবিনে গেলে ঘুমায় ঘুমায় যাইতে পারবো। বাসায় থাকা লঞ্চে থাকা তো অলমোস্ট সেম। লঞ্চে একটু আরাম আছে, আসা যাওয়া সুতিরুতে একটু আরাম পাওয়া যায়, বাতাস আছে। উপর দিয়ে তো গাড়ি ঘোড়ার ভিতরে তো আরাম পাওয়া যায় না, আচ্ছা, আচ্ছা। এই জন্য সিট টিট পাওয়া যায়, খোলামেলা আছে। জার্নি বাই লঞ্চ। I live in Bangladesh and I do that very often. Usually I go for cycling in the countryside. Okay. So I come to Shanagat, I take a boat, and then after you arrive in the morning, you are in the countryside. It's very nice. সমগ্র পৃথিবী মেরিটাইম বা নৌ পরিবহন খাতের উপর এগিয়ে যাচ্ছে, আর সমগ্র পৃথিবী জয় করার একমাত্র জায়গা হচ্ছে মেরিটাইম। মেরিটাইমকে বাদ দিয়ে স্মার্ট বা উন্নত বাংলাদেশ সম্ভব নয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী মেরিটাইমের সামগ্রিক অগ্রগতির জন্য ব্যাপক জোর দিয়েছেন। গত কয়েক দশকে মেরিটাইম খাতে প্রযুক্তিগত পরিবর্তন এসেছে খুব দ্রুত। এরই ধারাবাহিকতা সমুদ্র শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভরতা বাড়ছে বেশ দ্রুত গতিতে। আর এই রূপান্তর নেপথ্যে রয়েছে নিরাপত্তা, কর্মদক্ষতা ও পরিবেশগত সুবিধার মতো বিষয়গুলো। একটি জাহাজ যখন ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগা অথবা অন্য কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষের মতো দুর্ঘটনায় পতিত হয়, তখন সামুদ্রিক পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। স্বয়ংক্রিয় প্রযুক্তি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় এড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি গবেষণায় দেখা যায় বিশ্বে প্রতি বছর প্রায় 3,000 সামুদ্রিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার 3/4 ঘটে মানুষের ভুলের কারণে। স্বয়ংক্রিয় ডকিং ব্যবস্থা চালু হলে জাহাজ বন্দরে ফেরার সময় দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। নৌপথ উন্নয়ন ও সংরক্ষণ এবং ভৌত অবকাঠামোগত সুবিধাদি প্রদানের মাধ্যমে অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌবহন ব্যবস্থা নিশ্চিতকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে তা হবে একটি মাইল ফলক। নৌ পরিবহন অধিদপ্তর আইসিটি সেল ডিজিটালাইজেশন এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করে যাচ্ছে? নৌ পরিবহন অধিদপ্তর থেকে 30-এর অধিক সেবা সরাসরি সেবা প্রত্যাশীদেরকে প্রদান করা হয়ে থাকে। এর অধিকাংশ সেবাই এখন অনলাইন ভিত্তিক ডিজিটালাইজড করা হয়েছে। কিছু সেবা যেগুলি এখন অনলাইন হয়নি, খুব শীঘ্রই এগুলিকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ অগ্রসরমান যে প্রযুক্তি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন এর মাধ্যমে এই সেবাগুলিকে রূপান্তর করা হবে। একই সাথে তথ্যের সুরক্ষার জন্য
সাইবার সিকিউরিটি নিশ্চিত করা হবে। ব্লকচেন টেকনোলজি বাস্তবায়নের ফলে নৌ পরিবহনের আওতাধীন যে মাঠ পর্যায়ের অফিস রয়েছে এবং আমাদের যে শিপগুলি দেশের বাইরে থেকে আসছে এবং আমাদের দেশ থেকে দেশের বাইরে যাচ্ছে, এর ফলে খুব সহজেই নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের পাশাপাশি এর যে সুফলটা, এই সুফলটা প্রকৃতপক্ষে শিপ ওনার্স থেকে শুরু করে আমাদের যারা সেবা প্রত্যাশী, এরা রিয়েল টাইমেই এই সুবিধা তারা ভোগ করবেন, যার ফলে আমাদের অর্থনীতির চাকা যে গতিশীল, এটা স্মার্ট বাংলাদেশের সাথে অনেক দূরে এগিয়ে যাবে। নৌ পরিবহন অধিদপ্তর থেকে 30-এর অধিক সেবা প্রত্যাশীদেরকে প্রদান করা হয়। এর মধ্যে অধিকাংশ সেবাই হচ্ছে অনলাইন ভিত্তিক। উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যেমন জাহাজের সাইন আপ কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজেশন করা হয়েছে এবং আভ্যন্তরীণ নাবিকদের ডেটাবেস তৈরি করার জন্য ক্রু ম্যানেজমেন্ট সার্টিফিকেট সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এটির সাথে আবার স্মার্ট এনআইডির ইন্টিগ্রেশন হচ্ছে, যার ফলে খুব সহজেই আমাদের আভ্যন্তরীণ এই নৌ সেক্টরে চমৎকার একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে নাবিকগণ তাদের সেবা গ্রহণ করা সম্ভব হবে। একই সাথে আমাদের আভ্যন্তরীণ যে কার্যক্রম আছে, এই কার্যক্রমে আমরা পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম PMIS বাস্তবায়ন করেছি এবং খুব শীঘ্রই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহ আভ্যন্তরীণ যে কার্যক্রম আছে, দাপ্তরিক কাজে গতিশীলতা আনানোর লক্ষ্যে সেই ডিজিটালাইজেশনের কার্যক্রম চলমান আছে। খুব শীঘ্রই এই কার্যক্রম সম্পাদন হলে একদিকে যেমন অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আসবে, অন্যদিকে সেবা প্রত্যাশীরা তাদের সেবা আমাদের কাছ থেকে ঘরে বসেই স্বল্প মূল্যে এই সেবা গ্রহণ করতে পারবে। দেশের অন্যতম প্রধান নদীবন্দর ঢাকার সদরঘাট। সদরঘাট বাংলাদেশের নৌ পরিবহনের কেন্দ্রবিন্দু। এই নদীবন্দর থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সরাসরি লঞ্চ চলাচল করে থাকে। সদরঘাট থেকে ছেড়ে যাওয়া রুটে বড় আকারের জাহাজ চলাচল করে বিধায় দুর্ঘটনার মাত্রা অনেকটাই কম হয়ে থাকে। তবে নিরাপত্তা সরঞ্জাম, লাইফ জ্যাকেট, মেডিকেল সেন্টার, নিয়মিত মনিটরিং, মান নিয়ন্ত্রণ, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করা গেলে দুর্ঘটনার মাত্রা প্রায় শূন্যতে নামিয়ে আনা সম্ভব হবে। আমরা জানি যে সদরঘাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা নদীবন্দর। এই নদীবন্দরকে নিয়ন্ত্রণ করতে যে আপনি কি ধরনের ডিজিটাল প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করেন? ঢাকা যে নদীবন্দরটা আছে, এটা হলো বাংলাদেশের সবচাইতে পুরাতন ঐতিহ্যবাহী একটি নদীবন্দর এবং সবচেয়ে বড় নদীবন্দর। এই নদীবন্দরে এক সময় ম্যানুয়ালি সমস্ত কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে উন্নত যাত্রী সেবা প্রদানের জন্য প্রত্যেকটা লঞ্চে আপনার ডিজিটাল সিস্টেম চালু রাখা হয়েছে। সেটা হচ্ছে আপনি ভিসিকের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হবে। একটা লঞ্চ যখন এখানে বার্দিং করবে, বার্দিংয়ে কোনো সমস্যা আছে কিনা সেটার ক্লিয়ারেন্স এই ভিসিকের মাধ্যমে লঞ্চের মাস্টার নিয়ে নেবেন। সেটা আপনি পোর্ট অফিসার এখানে যিনি থাকবেন তার কাছে করতে পারেন, আর আমাদের ট্রাফিক ইন্সপেক্টর আছে দায়িত্বরত, তাদের কাছ থেকে এটা নিতে পারেন। যদি বার্দিং ক্লিয়ারেন্স না নিয়ে কোনো লঞ্চ এখানে বার্দিং করতে যায়, সেখানে সমস্যা হতে পারে। আবার ঠিক একটা ডেপার্চারের ক্ষেত্রেও কোনো লঞ্চের ডেপার্চার সমস্যা হচ্ছে না, সেটা এই ভিসিকের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারে। আবার আরেকটা প্রযুক্তি যেটা আছে আপনার মোবাইল, মানে সবাই এই তথ্য আদান প্রদান মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। আর আমরা এখানে অফিসার হিসেবে যারা আসি, তারা সাধারণত আমরা এই কার্যক্রমগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা কোনো অকারেন্স হয় কি না, হয়ে থাকলে সেটা কখন হয়েছে, তার জন্য আমরা কিন্তু এটা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা এটা মনিটরিং করি। এই যে সিসি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে আছে, আমাদের এখানে যখন 25টা সিসি ক্যামেরা আছে, ঠিক আমাদের পোর্টে ওই নতুন বিল্ডিং আছে, ওখানেও আপনি এরকম 30টা মতো সিসি ক্যামেরা প্রবেশ করতে চাই এবং যাত্রী সেবার মানটা আমরা স্মার্ট পর্যায়ে নিতে চাই। অর্থাৎ আমাদের এই নৌপথের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য আমরা আগামী 72 ঘন্টার মধ্যে এই সদরঘাটে আমাদের যে ট্রাফিক ইন্সপেক্টর আছে, তাদের সাথে আমরা আপনার সড়কের যে ট্রাফিক সিগন্যাল লাইটিং সিস্টেম আছে সেটা দিয়ে দেবো। শুধু আমরা ভিএসএফের মাধ্যমে থাকবো না, যাতে অনেক সময় অনেকের ভিএসএফ বন্ধ রাখা হয়, ভিএসএফটা চালায় না, কিন্তু আমাদের ট্রাফিক ইন্সপেক্টর যারা আছে তারা তো ওখানে থাকে।
তারা যখন তাদের হাতে যখন রেড লাইট এবং গ্রিন লাইট দুটো থাকবে, যখন একটা লঞ্চ আসতে থাকবে, তারা কিন্তু বুঝতে পারবে এই লঞ্চটা বার্দিং করবে। যদি তার বার্দিং প্লেস না থাকে তাহলে সে রেড লাইট জ্বালিয়ে রাখবে, তার মানে তুমি এখন বার্দিং করতে পারবা না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWTA বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। BIWTA নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ ও উন্নয়ন সহ নৌযানসমূহের জন্য বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন, অনুমোদন, নিবন্ধন ইত্যাদি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। জানতে চাচ্ছি, আর্থসামাজিক উন্নয়নে আভ্যন্তরীণ নৌ পরিবহন সেক্টর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আপনারা জানেন যে বাংলাদেশের যে বাণিজ্য এর 95% সমুদ্র পথে হয়ে থাকে, এবং আমাদের প্রধান প্রধান যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, যে চট্টগ্রাম, পায়রা এবং মংলা, এই বন্দরগুলো দিয়ে যে মালামাল পরিবাহিত হয় তার প্রায় 45% মালামালই নৌপথে, অভ্যন্তরীণ নৌপথে কিন্তু এই বন্দরগুলোতে পড়ছে। এবং ভবিষ্যতে আমরা আমাদের মাতার বাড়িতে একটি নতুন বন্দর হচ্ছে, গভীর সমুদ্র বন্দর, তখন কিন্তু আমাদের চাহিদা আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে এইটার সাথে সমন্বয় রেখে কিন্তু বর্তমান সরকার অভ্যন্তরীণ নৌ চলাচলেও যাতে আমরা তার সাথে তাল রাখতে পারি, সেই কারণে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়েছে। আপনারা জেনে থাকবেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এখন 26 থেকে 27টি প্রকল্প রয়েছে, তার মধ্যে 17টি প্রকল্পই আমাদের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে আমরা পরিচালিত করছি, এবং অভ্যন্তরীণ নৌ চলাচলকে গতিশীল করার জন্য এবং আরও বেগবান করার জন্য। নৌ পরিবহন সেক্টরের মাধ্যমে যখন নাকি আপনি মালামাল পরিবহন করবেন, তখন এটা অত্যন্ত সাশ্রয়ী হয়ে থাকে। আপনি যদি নদীপথে 1 টন মালামাল পরিবহন করেন তাতে 1 টাকা লাগে। আপনি যদি সেটা সড়ক পথে নেন তাহলে সেটা প্রায় 4.5 গুণ অর্থের প্রয়োজন হয়, এবং রেলপথে এটা প্রায় 2.75 টাকা লাগে 1 টন মালামালের জন্য। সে মালামাল পরিবহনের ক্ষেত্রে যেরকম, সেরকম যাত্রী পরিবহনেও কিন্তু এটা অত্যন্ত সাশ্রয়ী, আরামদায়ক। একটি পরিবার নিয়ে যদি আপনি ভ্রমণ করতে চান, যেখানে বয়স্ক লোকটা থাকে, সেখানে কিন্তু সবাই লঞ্চকেই বেছে নেয়। এবং আমাদের যে বাংলাদেশে যেহেতু নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে আছে নদী বিভিন্ন জায়গায়, এই নদীমাতৃক দেশে নৌ পরিবহন ব্যবস্থাই সবচেয়ে প্রিয় ছিল, পূর্বেও প্রিয় ছিল। আমি ধারণা করি যদিও পদ্মা ব্রিজের পরে এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, কিন্তু তারপরেও আপনি এবার ঈদেই যদি ধরেন, এবার ঈদে কিন্তু আমাদের যাত্রী পরিবহন বেড়েছে, অনেক বেড়েছে। আমাদের প্রতিদিন প্রায় 110 থেকে 20টা লঞ্চ প্রতিদিন ঈদের আগে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। আগামীতে স্মার্ট নৌ পরিবহন ব্যবস্থা কেমন হতে পারে? ইতিমধ্যে আমরা যে সমস্ত ক্ষেত্রে ডিজিটালাইজ করতে পেরেছি, তার মধ্যে আমাদের HRM সিস্টেম রয়েছে, আমাদের স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। তো এগুলোকে আমরা এখন আরও স্মার্ট করব। স্মার্ট করার কাজ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের HRMকে, আমাদের স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও যুগোপযোগী করার কাজ করছি। এবং এই আমাদের যে সমস্ত এর মধ্যে আর যে ইম্পর্ট্যান্ট সেক্টরগুলো রয়েছে, তার মধ্যে হলো ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় করার একটি পরিকল্পনা রয়েছে। এই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম শুরু করব, তখন প্রত্যেকটি জাহাজ নৌপথে তার কী অবস্থান হবে সেটা আইডেন্টিফাই করতে পারবে। জাহাজগুলো, আমাদের যে সমস্ত লঞ্চ সার্ভিস আছে, তারা কখন ঘাটে আসবে, কখন ছেড়ে যাবে, সেগুলোকে আমরা ডিজিটালাইজ করব। আপনারা এখন যেরকম বিমানবন্দরগুলোতে দেখেন, সে ধরনের একটি ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। এবং সাথে সাথে আমাদের ওদের বিভিন্ন ভয়েস পারমিশন, কনজারভেন্সি চার্জ, এগুলোকে আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নেওয়ার শুরু করব। আমরা এখন নথি ব্যবহার করছি, নথি ব্যবহার করছি, এবং সকল আমাদের টেন্ডার প্রক্রিয়ায় এটা আমরা অনলাইনে করছি। এছাড়া আমাদের EFTর মাধ্যমে সকল ট্রানজ্যাকশন হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌ পরিবহন অধিদপ্তর একটি রেগুলেটরি সংস্থা। সংস্থাটি মেরিটাইম প্রশাসন হিসাবে অভ্যন্তরীণ নৌযান এবং সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা ও পরিবেশ দূষণ রোধে কার্যক্রম পরিচালনা করে। জাহাজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ, সনদায়ন এবং নৌ বাণিজ্যের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। নৌ পরিবহন ক্ষেত্রে নৌ পরিবহন অধিদপ্তর কি ভূমিকা রেখে চলেছে? নৌ পরিবহন অধিদপ্তর মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের মূল এক্সিকিউটিভ অর্গান, অর্থাৎ সরকারের যত আইন কানুন, নিয়ম এবং নীতিমালা
এই নৌ পরিবহন সংক্রান্ত যে সমস্ত নিয়ম নীতিমালা সেগুলো হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের মধ্যে বাস্তবায়িত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন হচ্ছে ইনল্যান্ড শিপিং এবং মার্চেন্ট শিপিং সংক্রান্ত অনেক দুটো মূল আইন রয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন করে থাকি। ইনল্যান্ড শিপিং এর ক্ষেত্রে বাংলাদেশের যে ইনল্যান্ডে যত জাহাজ রয়েছে সেই জাহাজগুলোর রেজিস্ট্রেশন এবং বিভিন্ন জাহাজগুলোর যে ডিজাইন অনুমোদন, এই কাজগুলো আমরা করি এবং ইনল্যান্ড শিপিং এর সাথে জড়িত সকল জনবল রয়েছে তাদের ট্রেনিং এবং তাদের যে বিভিন্ন পরীক্ষা এগুলো আমরা করে থাকি এবং তাদের সার্টিফিকেশন আমরা করে থাকি। মার্চেন্ট শিপিং এর ক্ষেত্রে যেমন মার্চেন্ট শিপের সাথে জড়িত সকল নাবিক অফিসার, তাদের যে ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের ট্রেনিং, তাদের নিয়োগ, এই সংক্রান্ত কাজ বিজি শিপিং করে থাকে। আর বিশেষত নৌ বাণিজ্য, যে নৌ বাণিজ্যের কতটুকু অংশ দেশীয় পতাকাবাহী যে সমস্ত জাহাজগুলো ক্যারি করে সেটার নিয়ন্ত্রণও বিজি শিপিং এর মাধ্যমে হয়। পাশাপাশি বাংলাদেশের যে সমুদ্র এলাকায় দূষণ নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের সমুদ্র এলাকায় যদি বিদেশি কোনো জাহাজ অথবা কোনো কোম্পানি এখানে অপারেট করে থাকে, তো তাদেরকে যে নিয়ন্ত্রণমূলক যে সমস্ত আইন কানুন রয়েছে সেগুলো বিজি শিপিং এমপ্লয় করে থাকে। আর এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যে সমস্ত কনভেনশন জারি করে থাকে এবং বাংলাদেশ যে সমস্ত কনভেনশনগুলো অনুস্বাক্ষর করে থাকে, সেই অনুস্বাক্ষরিত কনভেনশনগুলো বাংলাদেশের বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি ভূমিকা রাখে। আর সমুদ্র এলাকায় পাইরেসি নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত সংস্থা রয়েছে, যেমন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তাদের সাথে সহায়তার মাধ্যমে সমুদ্রে যে সেফটি এবং বিভিন্ন পোর্ট সমূহের যে সেফটি, সেই সেফটি অ্যাসপেক্টে বিদেশি ভূমিকা রেখে থাকে। আর বর্তমান যুগে আপনারা জানেন যে মেরিটাইম যে গুডসগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে যে ডেঞ্জারাস গুডস বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে অনেক সময় এই সমস্ত গুডস তৈরি হয়ে বিভিন্ন দেশে যায়, যেগুলোকে ডেঞ্জারাস গুডস নামে অভিহিত। এইগুলোর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিদেশি কাজ করে যাচ্ছে। বর্তমানে 3টি মূল পোর্ট রয়েছে, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট এবং হচ্ছে পায়রা পোর্ট, এই 3টি পোর্ট এবং সামনে আরও বেশ কয়েকটি পোর্ট আছে, এর মধ্যে হচ্ছে মাতারবাড়ি ডিপসি পোর্ট। এই পোর্টের মাধ্যমে যে সমস্ত মালামাল আমদানি হবে বা রপ্তানি হবে, এই জিনিসগুলো সঠিক যে আমদানি হচ্ছে বা রপ্তানি হবে তার জন্য সেফলি এবং সিকিউর ওয়েতে এই জাহাজগুলো আসে এবং তাদের যে মালামাল এখান থেকে নেয় বা ডিসচার্জ করে, এই দুটাই মধ্যে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর আগামী দিনে কি কি পরিকল্পনা হাতে নিয়েছে? বহির্বিশ্বের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে এবং বহির্বিশ্বের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে এই সমস্ত কিছুগুলো যত ডিজিটালাইজেশন হবে তত আমাদের যে সার্ভিসগুলো ফাস্টার হবে এবং মানুষ এই সেবাগুলো দ্রুত পাবে, এই লক্ষ্য আমাদের যে ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে যাত্রী এবং পণ্য পরিবহনে স্থল ও নৌবন্দরসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় 95% সমুদ্র বন্দরসমূহের মাধ্যমে সম্পন্ন হয়। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রপ্তানি বাণিজ্য এবং দেশি বিদেশি বাণিজ্য সম্প্রসারণে অন্যতম লজিস্টিক্স হল বন্দরসমূহ। ফলে সমুদ্র বন্দর, নৌ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনার উৎকর্ষ সাধনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। স্মার্ট নৌ পরিবহন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সহজ, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং টেকসই অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সেন্সর ও ডেটা সংগ্রহকারী প্রযুক্তি, মোবাইল অ্যাপ্লিকেশন এবং বিগ ডেটা অ্যানালিটিক্স প্রযুক্তিসহ আধুনিক প্রযুক্তি সংযোজন সময়ের দাবি। ডিজিটালাইজেশন, অটোমেশন সহ আধুনিক প্রযুক্তি আগামী দিনে নৌপথকে করবে আরও সহজ ও মসৃণ। যাত্রা হবে নিরাপদ ও আনন্দময়, আর আমরা পাব স্মার্ট নৌ পরিবহনের মধ্য দিয়ে একটি স্মার্ট বাংলাদেশ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ictvision.bd@gmail.com।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।